আসসালামু আলাইকুম। শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন পাঠদান কার্যক্রমে সকল শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূর ইফরাত, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, শ্রীপুর, গাজীপুর। শিক্ষার্থীরা, আজকে ক্লাস শুরু করার আগে তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে সমাজ ও রাষ্ট্রের একটি ভয়াবহ সমস্যা নিয়ে সচেতনতামূলক কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। এই সমস্যাটি হলো মাদক। মাদক নামের এই দ্রব্যটি আমাদের দেশের যুব সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে নানা ধরনের অভিযান চালাচ্ছে এবং জনগণকে এই বিষয়ে বিভিন্নভাবে সচেতন করে তুলছে। আমাদেরও সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব সরকারকে মাদকের বিরোধী কাজে সহযোগিতা করা। মাদকের ব্যাপারে আমরা নিজেরা সচেতন থাকব এবং অন্যকে এ ব্যাপারে সচেতন করব। দেশ রক্ষায় এই দায়িত্ব আমাদের সকলকে পালন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই মাদকের বিরুদ্ধে সোচ্চার হবে এবং মাদকের বিরুদ্ধে তোমাদের জনমত গড়ে তুলবে। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের পাঠদান কার্যক্রমে। আজ আমার ক্লাস অনার্স প্রথম বর্ষের সাথে ব্যবসায় পরিচিতি বিষয় থেকে আমরা কোম্পানি মূলধন নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি আজকে কোন কোন প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। কোম্পানি মূলধন বা কোম্পানিজ ক্যাপিটাল, এখান থেকে আমরা আলোচনা করব। 1. কোম্পানি মূলধন কাকে বলে? কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহ আলোচনা করো। 3. কোম্পানি মূলধনের প্রকারভেদ আলোচনা করো। তাহলে চলো আমরা এখন বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথমে আসছে কোম্পানির মূলধন কাকে বলে। অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা উৎপাদিত সম্পদের সেই অংশকে বোঝায় যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। কিন্তু আধুনিককালে মূলধনের আওতা ও পরিধি ব্যাপক হয়েছে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের বিভিন্ন দ্রব্য সামগ্রী আয়ের ওই অংশ মূলধন বলে বিবেচিত হয় যা অধিক উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে নিযুক্ত করা হয়। মূলধন যে কোনো প্রতিষ্ঠানে প্রাণশক্তি। একটি কোম্পানির জীবনচক্রের প্রতিটি ক্ষেত্রে মূলধনের প্রয়োজন হয়। যে সকল সম্পদ নিয়ে একটি কোম্পানি তার সকল ধরনের কার্যক্রম পরিচালনা করে তাকে কোম্পানির মূলধন বা পুঁজি বলে। ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি ইত্যাদি সম্পদ ক্রয়ে দীর্ঘমেয়াদী মূলধনের প্রয়োজন হয়। এগুলো হলো কোম্পানির স্থায়ী বা দীর্ঘমেয়াদী মূলধন। আবার দৈনন্দিন কার্য সম্পাদন ও উৎপাদন কার্য পরিচালনার জন্য কাঁচামাল সংগ্রহ, শ্রমিকদের বেতন সহ অন্যান্য নানা ধরনের ব্যয় নির্বাহ করতে হয়। এর জন্য যে মূলধন প্রয়োজন হয় এগুলোকে চলতি বা স্বল্পমেয়াদী অর্থসংস্থানও বলা হয়ে থাকে। মূলধন সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক J.F. মিল বলেন, মূলধন হল ভবিষ্যৎ সম্পদ উৎপাদনের জন্য অতীত শ্রমে সংগৃহীত উপাদান। আবার এ সম্পর্কে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলেন, মজুদ ঋণ সম্পদের যে অংশ থেকে মালিক অর্থ উপার্জনের আশা করে তাকে মূলধন বলা হয়। তাহলে বলা যায় যে অর্থ সম্পদ নিয়ে একটি কোম্পানি তার সব ধরনের কার্যক্রম পরিচালনা করে তাকে সেই কোম্পানির মূলধন বা পুঁজি বলা হয়। একটি যৌথ মূলধনী কোম্পানি হাতে নগদ, ব্যাংক জমা এ সকল প্রকার স্থাবর অস্থাবর সম্পত্তির মোট মূল্য টাকার অঙ্কে প্রকাশ করলে বা রূপান্তর করলে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাকেই সেই কোম্পানির মূলধন বা পুঁজি বলা হয়ে থাকে। তাহলে ছাত্রছাত্রীরা, তোমরা কোম্পানির মূলধন কাকে বলে সে সম্পর্কে জানলে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। কোম্পানির মূলধন সংগ্রহের উৎসসমূহ। যৌথ মূলধনী কোম্পানির অর্থসংস্থান বা তহবিল সংগ্রহ বলতে কোম্পানি পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধন বা অর্থ সংগ্রহ করাকে বোঝায়। একটি কোম্পানি
বিভিন্ন উৎস হতে এই তহবিল সংগ্রহ করতে পারে। কোনো উৎস থেকে সাধারণত কোম্পানি তাদের অর্থ সংস্থান করে, সে উৎসগুলো সম্পর্কে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আসছে কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎস। দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসগুলি এখানে 11টি পয়েন্টসের মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরছি। প্রথমে আসছে শেয়ার বিক্রি। মূলধন সংগ্রহের একটি প্রধান উৎস হচ্ছে শেয়ার বিক্রয়। পাবলিক লিমিটেড কোম্পানি বিবরণপত্র প্রচার করে জনগণের কাছে শেয়ার বিক্রয় আবেদন করে। শেয়ার ক্রয়ের করে যে কেউ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার হিসেবে মূলধন বিনিয়োগ করতে পারে। শেয়ারের মাধ্যমে সংগৃহীত মূলধন ব্যবসায়ের বিলোপের আগ পর্যন্ত ফেরত দিতে হয় না। 2. ঋণপত্র বিক্রি। পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উৎস হল ঋণপত্র বিক্রি। এই ঋণপত্র বিক্রয়ের উপর ঋণগ্রহীতাকে কোম্পানির নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করে। 3. সঞ্চিতি তহবিল। প্রতিষ্ঠানের পরিচালকগণের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর মুনাফার সম্পূর্ণ অংশ বণ্টন না করে এর কিছু অংশ মুনাফার সঞ্চিতি হিসেবে তারা জমা রাখতে পারে। এ সঞ্চিতি কোম্পানির দীর্ঘমেয়াদী মূলধন হিসেবে ব্যবহার করা যেতে পারে। 4. অবলেখক। অবলেখকগণ কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রির ঝুঁকি গ্রহণ করে। ঝুঁকি অনুযায়ী সম্পূর্ণ শেয়ার বা ঋণপত্র বিক্রি করতে না পারলে তারা নিজেরাই শেয়ার ও ঋণপত্র ক্রয় করে কোম্পানির সেই নির্দিষ্ট পরিমাণ অর্থের সংস্থানের ব্যবস্থা করে থাকে। 5. শেয়ার বাজার। শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানি এবং সরকারি আধা সরকারি সংস্থার শেয়ার ও ডিবেঞ্চার, স্টক, সিকিউরিটি, বন্ড ইত্যাদি ক্রয় বিক্রয়ের জন্য সংগঠিত হয়। এটাই হচ্ছে শেয়ার বাজার, যা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী অর্থসংস্থানে সহায়তা করে থাকে। 6. শিল্প ব্যাংক। শিল্প ব্যাংকগুলো দেশের শিল্প উন্নয়নের লক্ষ্যেই গঠিত হয়ে থাকে। দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের জন্য এরা দীর্ঘমেয়াদী অর্থের সংস্থান করে থাকে। বাংলাদেশের শিল্প ব্যাংক যেমন বিএসবি এ ধরনের দায়িত্ব পালন করে থাকে, যেখান থেকে শিল্প মালিকরা সহজ শর্তে তাদের প্রতিষ্ঠানের জন্য ঋণের ব্যবস্থা করতে পারে। 7. বন্ধকি ব্যাংক। কোম্পানির প্রয়োজন হলে তাদের বিভিন্ন স্থাবর সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক বা আমানত রেখে তারা দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান করতে পারে। এক্ষেত্রে ভূমি, দালান, কোঠা, যন্ত্রপাতি বন্ধক হিসেবে ব্যাংকে জমা রাখা যায়। 8. বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রত্যেক দেশেই অনেক বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান বা বিনিয়োগ ব্যাংক রয়েছে, যাদের উদ্দেশ্যই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী ব্যবসায় অর্থসংস্থানের ব্যবস্থা করে দেয়া। 9. বীমা প্রতিষ্ঠান। সকল দেশেই বীমা প্রতিষ্ঠানগুলো বৃহদায়তন ব্যবসায়ের দীর্ঘমেয়াদী ঋণ সরবরাহ ও পুঁজি সংস্থানের গুরুত্বপূর্ণ উৎস। পাশাপাশি তারা ব্যবসায়ের ঝুঁকি গ্রহণ করেও ব্যবসায়কে সাবলীলভাবে তাদের ব্যবসা পরিচালনায় সহায়তা করে থাকে। 10. সম্পত্তি বিক্রি। বৃহৎ আকারের ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তাদের কোনো অব্যবহৃত সম্পদ বিক্রি করেও দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করতে পারে, যেমন অপ্রয়োজনীয় ভূমি ও যন্ত্রপাতি বিক্রয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে। 11. ব্যবস্থাপনা প্রতিনিধি। কোম্পানির ব্যবস্থাপনা প্রতিনিধির দায়িত্বে নিয়োজিত প্রতিনিধিগণ অনেক সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে দীর্ঘমেয়াদী ব্যবসায়ের অর্থসংস্থান করে থাকে। তারা বিভিন্ন মাধ্যম থেকে এই অর্থসংস্থানের ব্যবস্থাটা করে থাকে। এতক্ষণ আমরা আলোচনা করেছি দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের উৎসগুলো নিয়ে। এখন আমরা আলোচনা করব ব্যবসা প্রতিষ্ঠানের যে স্বল্পমেয়াদী অর্থসংস্থান উৎসগুলো রয়েছে। অর্থাৎ কোম্পানি যখন স্বল্পমেয়াদী
খাতে তাদের ঋণের প্রয়োজন হয় তখন তারা কোন কোন খাত থেকে এই অর্থের সংস্থানগুলি করে থাকে সেগুলি আমরা আজকে এখন আলোচনা করব। প্রথমে আসছে মালিকের নিজস্ব তহবিল। মালিকদের নিজস্ব তহবিল সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মূলধনের স্বল্পমেয়াদী প্রধান উৎস। অর্থের প্রয়োজন হলে মালিকগণই প্রথম তাদের নিজের তহবিল হতে এ অর্থের যোগান দিয়ে থাকে। 2. বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের নিকট থেকে ঋণ। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে মালিকেরা নিজস্ব তহবিল হতে অর্থ যোগানের অসমর্থ হলে তারা তাদের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের নিকট থেকে স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করে থাকে। এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি বারবার বলা হচ্ছে, কারণ পাবলিক লিমিটেড কোম্পানিগুলোতে স্বল্পমেয়াদী ঋণের চেয়ে তারা দীর্ঘমেয়াদী ঋণই বেশি পছন্দ করে, কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলি তাদের প্রয়োজনে স্বল্পমেয়াদী ঋণ বিভিন্ন খাত থেকে সংগ্রহ করতে পারে। 3 নম্বর আসছে বাণিজ্যিক ব্যাংক। দেশের প্রায় সব বাণিজ্যিক ব্যাংকগুলোই ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে। ব্যাংক হতে ধার, নগদ ঋণ বা জমাতিরিক্ত ঋণ দিয়ে যৌথ মূলধনী কোম্পানিসমূহ তাদের ব্যবসায় স্বল্পমেয়াদী এই অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে। 4. দেশীয় মহাজন। এটি আমাদের দেশে একটি প্রাচীন প্রথা। প্রাচীনকাল থেকেই ব্যবসায়ীরা তাৎক্ষণিক অর্থের চাহিদা পূরণের জন্য সহজ মাধ্যম হচ্ছে দেশীয় মহাজন। দেশীয় মহাজনরা জরুরি প্রয়োজনে তাদের কাছ থেকে চড়া সুদে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো এই ধরনের অর্থের সংস্থান করে থাকে। 5. ব্যবসায় ঋণ। বর্তমানকালে অধিকাংশ লেনদেন হয় ধারে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা ধারে পণ্য সংগ্রহ করে তা বিক্রির পরে মূল্য পরিশোধ করে থাকে। এরূপ ধারে ক্রয় বিক্রয় ব্যবসা অর্থ সংস্থানের উৎস হিসেবে গণ্য হয়। সম্পত্তি বিক্রয় বা বন্ধক। ব্যবসায়ীর অতিরিক্ত সম্পদ বন্ধক বা বিক্রি করে স্বল্পমেয়াদী অর্থের সংস্থান করা যায়। ব্যবস্থাপনা প্রতিনিধি। ব্যবস্থাপনা প্রতিনিধি যারা কোম্পানির দায়িত্ব থাকেন, জরুরি প্রয়োজনে তারা দীর্ঘমেয়াদী ঋণের পাশাপাশি স্বল্পমেয়াদী অর্থের সংস্থানও করে থাকে। শিল্প ব্যাংক বা ভূমি বন্ধকি ব্যাংক। শিল্প ব্যাংক বা ভূমি বন্ধকি ব্যাংকগুলো যদিও দীর্ঘমেয়াদী মূলধনের যোগান দেয়, তারপরও যদি প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তাহলে তারা সেক্ষেত্রে বিশেষ প্রয়োজনে স্বল্পমেয়াদী ঋণও দিয়ে থাকে। এইগুলো হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উৎসগুলি। সাধারণত দীর্ঘমেয়াদী ঋণগুলো পাবলিক লিমিটেড কোম্পানি বেশি নিয়ে থাকে এবং অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠানগুলো বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকেই দীর্ঘমেয়াদী ঋণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী ঋণ বেশি দেয়। আর প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো কাঠামোগতভাবে সীমিত হয়, তাদের স্বল্পমেয়াদী ঋণের বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে তারা বিভিন্ন খাত থেকে এই ধরনের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করে থাকে এবং সেই উৎসগুলি তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেছি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির প্রকারভেদ। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রকারভেদ, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির মূলধন কয় প্রকার হয়ে থাকে। যৌথ মূলধনী কোম্পানির মূলধন ও মূলধন সংগ্রহ পদ্ধতি অন্যান্য সকল সংগঠন থেকে আলাদা। যৌথ মূলধনী কোম্পানি মূলধন কী পরিমাণ হবে, অর্থাৎ কী পরিমাণ মূলধন নিয়ে কোম্পানিটি পরিচালিত হবে তা কোম্পানির মূল দলিল স্মারকলিপিতে উল্লেখ থাকতে হয়। কোম্পানি কোনো ক্রমেই উল্লিখিত অর্থাৎ স্মারকলিপিতে উল্লিখিত মূলধনের পরিমাণের চেয়ে বেশি বা কম মূলধন কোম্পানিতে ব্যবহার করতে পারবে না। এই মূলধনকে দফায় দফায় বা একত্রে কোম্পানিতে তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। কোম্পানির মূলধনের প্রকৃতি ও আইনের বিধান অনুসারে কয়েকটি ভাগে ভাগ করা হয়। এখন আমি মূলধনের শ্রেণী বিভাগ সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিতভাবে
আলোচনা করে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসছে অনুমোদিত বা নিবন্ধিত মূলধন, যাকে ইংরেজিতে বলা হয় অথরাইজড অর রেজিস্টার্ড ক্যাপিটাল। একটি কোম্পানির সর্বোচ্চ যে পরিমাণ মূলধন সংগ্রহের ইচ্ছা ও অধিকার নিয়ে নিবন্ধিত হয় তাকেই কোম্পানির অনুমোদিত বা নিবন্ধিত মূলধন বলে। কোম্পানির স্মারকলিপিতে অনুমোদিত মূলধনের পরিমাণ অবশ্যই উল্লেখ করতে হবে। স্মারকলিপির পরিবর্তন না করে কোনো অবস্থাতেই অনুমোদিত মূলধনের অধিক মূলধন কোম্পানি বিনিয়োগ করতে পারবে না এবং এর চেয়ে বেশি মূলধনের শেয়ার বিক্রিও করতে পারবে না। যেমন একটি কোম্পানিতে যদি 100 কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়ে থাকে এবং প্রতিটি শেয়ারের মূল্য যদি 1000 টাকা করে ধরা হয়, তাহলে দাঁড়ায় প্রতিটি শেয়ার 100টি শেয়ার। সেই 100টি শেয়ারই কোম্পানির অনুমোদিত মূলধন হিসেবে ধরে নেওয়া হবে। 2. বিলিযোগ্য মূলধন ইস্যুড ক্যাপিটাল। অনুমোদিত মূলধনের যে অংশ শেয়ার আকারে বিক্রয়ের জন্য জনসাধারণের কাছে বিজ্ঞপ্তির মাধ্যমে উপস্থাপন করা হয় বা শেয়ার বাজারে ছাড়া হয় তাকেই বিলিযোগ্য মূলধন বলা হয়ে থাকে। অর্থাৎ অনুমোদিত মূলধন থেকে যেই পরিমাণ শেয়ার বাজারে বিলি করা হয় তাকেই বলা হয় বিলিযোগ্য মূলধন। 3. অবিলিকৃত মূলধন। অনুমোদিত মূলধনের যে অংশ জনগণের নিকট বিলির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়নি তাকে অবিলিকৃত মূলধন বলে। এই মূলধন সংরক্ষিত অবস্থায় থাকে। যেমন একটি কোম্পানিতে যদি 1 কোটি টাকার শেয়ার থাকে, সেক্ষেত্রে তারা যদি 50 লক্ষ টাকার শেয়ার বাজারে বিলি করে এবং 50 লক্ষ টাকার শেয়ার বিলি না করে, তাহলে সেই 50 লক্ষ টাকার শেয়ার যেটা বিলি করেছে সেটা হচ্ছে বিলিযোগ্য মূলধন, আর যে 50 লক্ষ টাকা শেয়ার বিলি করা হয়নি সেটি হচ্ছে অবিলিকৃত মূলধন। 4. বিলিকৃত বা প্রতিশ্রুত মূলধন সাবস্ক্রাইব ক্যাপিটাল। ইস্যুকৃত মূলধনের যে অংশ ক্রয়ের জন্য আবেদনপত্র পাওয়া যায় এবং সে পরিমাণ শেয়ার বণ্টন করা হয় বা বিক্রি করা হয় সেগুলি কোম্পানির বিলিযোগ্য বা প্রতিশ্রুত মূলধন। বিলিযোগ্য মূলধনের সকল শেয়ার যদি বিক্রি হয়ে যায় তাহলে বিলিযোগ্য ও বিলিকৃত মূলধনের পরিমাণ সমান হয়ে থাকে। অর্থাৎ কোম্পানিতে যদি 1 কোটি টাকার শেয়ার বিলি করা হয় এবং শেয়ারের নিয়ম হচ্ছে যে পরিমাণ টাকার শেয়ার বাজারে বিলি করা হয় তার বিপরীতে আবেদনপত্র জমা হয়। অর্থাৎ যেই পরিমাণ শেয়ারের টাকার মূল্যের বিলিকৃত আবেদন কোম্পানিতে জমা হয় সেটাকেই বলা হয় কোম্পানির বিলিকৃত বা প্রতিশ্রুত মূলধন। 5. তলবকৃত মূলধন। বিলিকৃত মূলধনের যে অংশ পরিশোধের জন্য শেয়ার মালিকদের আহ্বান জানানো হয় তাকে তলবকৃত মূলধন বলে। এটা বিলিকৃত শেয়ারের সম্পূর্ণ অংশ একসাথে পরিশোধ করতে বলা যায়, আবার কয়েকটি অংশে ভাগ করেও অংশ বিশেষেও পরিশোধের জন্য তলব করা হয়ে থাকে। যেমন 100 টাকার একটি শেয়ার যদি বাজারে যদি একটি শেয়ারের মূল্য 100 টাকা থাকে, তাহলে সে কোম্পানি যদি 100 টাকা সম্পূর্ণ মূল্যটা একসাথে প্রতিষ্ঠানের জন্য আদায় করে নেয়, সেটাই হচ্ছে তলবকৃত মূলধন। আবার অনেক সময় কোম্পানি দেখা যায় যে 100 টাকা একবারে আদায় না করে সেটা ভাগে ভাগে, যেমন প্রথম কিস্তিতে 50 টাকা, দ্বিতীয় কিস্তিতে 50 টাকা, এইভাবেও তারা ভাগে ভাগে আদায় করতে পারে। অর্থাৎ যেই পরিমাণ টাকা তারা একটি শেয়ার থেকে আদায় করতে পারে সেটাই হচ্ছে তলবকৃত মূলধন। 6. আদায়কৃত মূলধন।
তলবকৃত মূলধনের যে অংশ শেয়ার হোল্ডারগণ পরিশোধ করেছেন তাই কোম্পানির আদায়কৃত মূলধন। যদি শেয়ার হোল্ডারগণ তলবকৃত মূলধনের সম্পূর্ণ অংশ পরিশোধ করেন তাহলে তলবকৃত মূলধন ও আদায়কৃত মূলধন সমান হয়। আর যদি পরিশোধ না করে তবে তা বকেয়া বা অনাদায়ী হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ আমাদের আগে যে বলেছি যে একটি কোম্পানির শেয়ার মূল্য যদি 100 টাকা থাকে তাহলে কোম্পানি যদি 100 টাকা সম্পূর্ণই একসাথে আদায় করতে পারে তাহলে তার তলবকৃত এবং আদায়কৃত মূলধন সমান হবে। আর যদি সে 100 টাকা একসাথে আদায় করতে না পারে, সে যদি 100 টাকা থেকে 50 টাকা আদায় করে তাহলে সেই 50 টাকাই হচ্ছে তার আদায়কৃত মূলধন এবং বাকি 50 টাকা তার অনাদায়ী থেকে যায়। 7. অনাদায়ী বা অপরিশোধিত মূলধন। শেয়ার মূলধন পরিশোধের জন্য তলব করা হলে মূলধনের যে অংশ শেয়ার হোল্ডারগণ পরিশোধ করে না বা আদায় হয় না তাকে কোম্পানির অনাদায়ী বা অপরিশোধিত মূলধন বলে। অর্থাৎ আগে 6 নম্বর পয়েন্টসে আমাদের যেটা বলেছি যে 100 টাকা শেয়ারের মধ্যে যদি 50 টাকা আদায় হয় তাহলে বাকি 50 টাকা অনাদায়ী থাকে। অর্থাৎ যে 50 টাকা আদায় হয়নি এখনও শেয়ার হোল্ডারদের কাছে সেটাই হচ্ছে অনাদায়ী মূলধন। 8. অতলবকৃত মূলধন। বিলিকৃত মূলধনের যে অংশ পরিশোধ করার জন্য এখনও শেয়ার হোল্ডারদের জানানো হয়নি তাকে অতলবকৃত মূলধন বলে। শেয়ার হোল্ডারদের কাছ থেকে তাদের শেয়ারের মূল্য বা মূল্য পরিশোধের জন্য তাদের তলব করা হয়ে থাকে বা তাদের জানানো হয়ে থাকে। শেয়ার হোল্ডাররা সেই তলব অনুযায়ী তাদের শেয়ারের মূল্য পরিশোধ করে থাকে। অর্থাৎ কোম্পানির মোট শেয়ারের যতটুকু অংশ শেয়ার মালিকদের আদায়ের জন্য তলব করা হয় তাকে বলা হয় তলবকৃত মূলধন, এবং যেই পরিমাণ শেয়ারের মূলধনের অর্থ এখনও শেয়ার হোল্ডারদের কাছ থেকে তলব করা হয়নি বা তাদের জানানো হয়নি সেই অংশটাই হচ্ছে অতলবকৃত মূলধনের অংশ। 9. সংরক্ষিত মূলধন। যদি কোম্পানি বিশেষভাবে সিদ্ধান্ত নেয় যে কোম্পানির শেয়ার হোল্ডারদের নিকট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত তলব করা হবে না, তাহলে ওই ধরনের অতলবী মূলধনকে সংরক্ষিত মূলধন বলে। অর্থাৎ এই ধরনের পরিচালক মণ্ডলী বা শেয়ার হোল্ডাররা সিদ্ধান্ত নিয়ে থাকে যে এই ধরনের শেয়ার মূলধনটা কোম্পানি বিলোপের আগ পর্যন্ত শেয়ার হোল্ডারদের কাছ থেকে আদায় করা হবে না। এই অর্থটা সংরক্ষিত অবস্থায় থাকে এবং কোম্পানি বিলোপ সাধনের আগ পর্যন্ত এটা সংরক্ষিত অবস্থায় থেকে যায়, অর্থাৎ রিজার্ভ ফান্ড হিসেবে কোম্পানিতে এটা জমা থাকে। তাহলে এখানে আমরা কোম্পানি মূলধনের 8টি প্রকার ভেদ আলোচনা করলাম। কারণ যৌথ মূলধনী কোম্পানির মোট মূলধনটাই হচ্ছে শেয়ারের মাধ্যমে গঠিত হয়ে থাকে। অর্থাৎ শেয়ার বিক্রি করেই যৌথ মূলধনী কোম্পানি তাদের শেয়ার মূলধনে বা তাদের যে মোট মূলধনটা সেটাকে কোম্পানিতে বিভিন্নভাবে বিনিয়োগ করে থাকে এবং তারা এই শেয়ারগুলিকে বিভিন্ন ভাগে বিভিন্ন পদ্ধতিতে কোম্পানির প্রয়োজন অনুযায়ী এবং কোম্পানির গঠন প্রকৃতি অনুযায়ী তারা এই মূলধনটাকে আদায় করে থাকে। এবং এই প্রকার ভেদগুলি হচ্ছে এই 9টি প্রকার ভেদ। এই 9টি প্রকারেই যৌথ মূলধনী কোম্পানি তাদের মূলধনের পরিমাণ নির্ধারণ করে থাকে এবং মূলধন সংগ্রহীত করে থাকে। তাহলে যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংগ্রহের প্রধান উৎসই হচ্ছে শেয়ার, এবং শেয়ার বিক্রি করে কোম্পানি ভেদে মূলধন সংগ্রহের পদ্ধতিও ভিন্ন হয়ে থাকে। তবে পদ্ধতি যেমনই হোক না কেন মূলত উল্লিখিত 9টি পদ্ধতি অনুসরণ করেই কোম্পানিগুলো তাদের শেয়ার মূলধন সংগ্রহ করে থাকে। কোম্পানির অবস্থান ও শেয়ার হোল্ডারদের কাম্যতার উপর নির্ভর করে উপযুক্ত পদ্ধতি বিবেচনা করতে হয়। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আমি কোম্পানির মূলধনের যে বিষয়গুলো সেটি বিস্তারিতভাবে আলোচনার চেষ্টা করেছি, এবং
তোমরা এই আলোচনা থেকে কোম্পানির মূলধন সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছো আশা করি। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।